ম্যাম, আমাকে ডেকেছেন আপনি? হ্যাঁ, ভেতরে আসো। তারপর স্বাধীন দরজা দিয়ে নেহার সামনে তাকায়। চেয়ারে বসে নেহা কাজ করছিল। কাজ করা শেষ হলে স্বাধীনের দিকে তাকিয়ে বলে, শুনলাম তুমি নাকি ম্যানেজারের কাছ থেকে বেশ কিছু টাকা চেয়েছো, কি কারণে? ম্যাম, আমার বাবা অসুস্থ, চিকিৎসা করানোর জন্য অনেক টাকা দরকার। তাই ভাবলাম কোম্পানি থেকে যদি কিছু টাকা দিত, বাবার চিকিৎসা করাতাম। পরবর্তীতে না হয় আমার বেতন থেকে ধীরে ধীরে টাকা রেখে দিতেন। বাট ম্যানেজার বলল যে আপনার অফিসে নাকি এই নিয়ম নাই। আছে, থাকবে না কেন? বাট তোমার চাকরির বয়সটা অনেক কম, মাত্র 2 মাস। তো এই অল্প বয়সে কখনো আমরা টাকা দেই না। আর যেহেতু তোমার বাবার চিকিৎসা করানো লাগবে, আমি টাকা দিতে পারি, বাট একটা শর্তে। হ্যাঁ ম্যাম, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য হাজারটা সত্ত্বেও রাজি আছি। কি করতে হবে আমাকে বলেন। আমাকে বিয়ে করতে হবে। কি ম্যাম? বিয়ে মানে? বিয়ে করতে হবে, তবে তোমার বাবার চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি টাকা দেব। কিন্তু ম্যাম, আমি কেন? আমি তো আপনার অফিসের সামান্য একজন কর্মচারী মাত্র। আমার থেকে অনেক ভালো ছেলে আপনার পিছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা আমি ভালো করেই জানি, বাট আমার স্বামী নয়, আমার মেয়েকে দেখাশোনা করার জন্য পারফেক্ট একটা বাবা দরকার। আর যারা আমার পিছে ঘোরাফেরা করে না, ওরা আমার দেহের লোভী, আমার টাকা পয়সার। আমিও তো ওই সকল ছেলেদের মতো হতে পারি ম্যাম। আমাকে স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে নেহা তার চেয়ার থেকে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন। একটু পর চেয়ারে এসে বসে গম্ভীর একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, তুমি 2 মাস হলো আমার অফিসে কাজ করছো, কখনো তোমার কোনো খারাপ রিপোর্ট পাইনি। আজও প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার আর সৎভাবে কাজ করো, এইটাই আমার অনেক ভালো লেগেছে। তাই তোমাকে আমার মেয়ের বাবা বানাতে চাই। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না। যদি তোমার বাবাকে বাঁচাতে চাও তাহলে বিয়ে করো, না হলে আর কোনো প্রশ্ন করো না আমাকে। আচ্ছা ম্যাম, আমি আপনাকে ভেবে চিনতে তারপর না হয় বলছি। তারপর স্বাধীন নেহার কেবিন থেকে বের হয়ে যায়। কেবিনে গিয়ে ভাবতে লাগে নেহা যা বলেছে তা করবে নাকি এত বড় ঘরের একটা মেয়ে তাকে বিয়ে করতে যাচ্ছে। এইসবই ভাবছিল স্বাধীন। ঠিক তখনই তার কেবিনে আসে তার বন্ধু। স্বাধীনকে ভাবতে দেখে টেবিলে হাত রাখতেই স্বাধীনের ধ্যান ভেঙে যায়। আরে কি ভাবছিস? এভাবে আঙ্কেলের চিকিৎসা করানোর জন্য কি টাকা জোগাড় হয়নি? আমার কাছে অল্প কিছু টাকা আছে, রাখ। যা জানি এর থেকে কিছু হবে না, তাও রেখে দে। আরে না, কোনো দরকার হবে না। ম্যাডামকে বাবার চিকিৎসার কথা বলেছি, উনি আমাকে একটা প্রপোজাল দিয়েছে। তারপর স্বাধীন সজীবকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। সজীব শুনে হা হয়ে যায়, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। আরে কি বলছিস তুই, পাগল নাকি? রাজি হবি না? তোর জায়গায় আমি থাকলে এক পায়ে দাঁড়িয়ে যেতাম। ম্যাডামকে দেখতে যে হট, যে কোনো ছেলেই তো বিয়ে করতে রাজি হয়ে যাবে। ওনার একটা মেয়ে আছে 4 বছর বয়স, কিন্তু দেখে মনে হবে না ওইটা ওনার মেয়ে। মাঝে মাঝে নিয়ে আসতো, কিন্তু 2-3 মাস হলো অফিসে নিয়ে আসে না ম্যাম মেয়েকে। সজীবের এই কথা শুনে স্বাধীনের অনেক রাগ হয়, কিন্তু বুঝতে দেয় না তার হাতে কোনো উপায় নেই নেহা ম্যামকে বিয়ে করা ছাড়া। তাই স্বাধীন বলে, তুই তো ভালো করে জানিস আমাদের অবস্থা। গ্রামে মা বাবা বোন থাকে, ওদের সংসার চালাতে হয় আমাদের তেমন কিছু নেই যে যা বেচে বাবার চিকিৎসা করাবো। তাই ভাবছি ম্যামের প্রপোজালে রাজি হয়ে যাই। হ্যাঁ তাই কর, তো লাইফ সেটেল হয়ে যাবে। কারণ নেহা ম্যামের ঢাকা শহরে অনেক কোম্পানি আছে, আর অনেক অনেক কোটি টাকার মালিক তারা। স্যারের আর কোনো ছেলে নেই, শুধু একটাই মেয়ে। তুইও রাজার হালে চলতে পারবি। কিন্তু ভাই একটা কথা, বিয়ের পরে যেন কোনোভাবেই মুখ ফুসকে ম্যাডামকে বলে ফেলিস না আমি তাকে এসব কথা বলেছি। স্বাধীন একটা মুচকি হাসি দেয়। তারপর কাজ না থাকায় তার বন্ধুর সঙ্গে কথা বলতে লাগে। দেখতে দেখতে টিফিন পিরিয়ডের সময় হয়ে যায়। সবাই ক্যান্টিনে খাবার খেতে যায়। সজীবও ক্যান্টিনের এক কর্নারে টেবিলে গিয়ে খাবার খেতে লাগে। ঠিক তখনই সেখানে হাজির হয় নেহা। স্বাধীনের পাশে দাঁড়িয়ে থাকে। স্বাধীন কাউকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তাকিয়ে দেখে নেহা। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে বলে, ম্যাম, আপনি এখানে? কিছু কি হয়েছে? না, কিছুই হয়নি, এমনিতেই এসেছিলাম। আর আমার প্রপোজালের রিপ্লাই কি? হ্যাঁ ম্যাম, আমিও রাজি আছি, বাট আমার কিছু শর্ত আছে, সেগুলো আপনাকে মানতে হবে। স্বাধীনের কথা শুনে নেহা ভুরু কুচকে তাকাই। এই পাশ ওই পাশ তাকিয়ে দেখে অনেক লোক,
তাই স্বাধীনকে বলে, টিফিন সময় শেষ হলে আমার কেবিনে এসো, সেখানে কথা না হয় বলবো। কথাটা বলে নেহা ক্যান্টিনের দোকান থেকে পানির বোতল নিয়ে চলে যায়। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে সজীবের সঙ্গে কথা বলে টিফিনের সময় শেষ হলে স্বাধীন নেহার দরজার কর্নারে। নেহা স্বাধীনকে ভিতরে যেতে বলে নেহার কেবিনের সামনে বসে পড়ে। হ্যাঁ বলো, তোমার আবার কি শর্ত আছে? ম্যাম, আপনি আমাকে বিয়ে করবেন তার মানে এই না যে আমাকে কিনে নিয়েছেন। আমার স্বাধীনতা আছে। স্বাধীনের কথা শুনে নেহা অট্টহাসি দিতে লাগে। স্বাধীন অবাক হয়ে যায়। সে হাসার কি বললো আবার? দেখ, তোকে বিয়ে করেছি মাত্র আমার মেয়েকে দেখাশোনা করার জন্য। তার বেস্ট পাপা লাগবে আমাকে বলেছে। না খেয়ে রয়েছে অনেক দিন, ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এর থেকে বেশি কিছু না। আর তো স্বাধীনতা, তুই তোর মতো জলদি অফিসে যেইভাবে কাজ করিস ঠিক ওইভাবেই আমার বাসায় থেকে আমার মেয়েকে দেখাশোনা করবি। ও আচ্ছা, তাহলে তো ম্যাম একটা বেবি কেয়ার রাখলেও পারেন যে আপনার বেবির দেখাশোনা করবে। রেখেছিলাম, বাট ওর পাপা লাগবে। এক কথাই বলে দিয়েছে। রাখ সেই সব কথা। তুই রাজি তো নাকি? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তাহলে তো হয়েই গেল। রেডি হও, চলো এখনই বিয়ে করব তোকে। স্বাধীন অবাক হয়ে যায় নেহার কথা শুনে। ম্যাম, এখন বিয়ে করবেন মানে? তুই কি ভেবেছিস আমাদের বিয়ে হবে ঢাকঢোল পিটিয়ে? তা হবে না। শুধুমাত্র তুই, আমি, আমার বাবা মা আর আমার মেয়ে জানবো। অফিসের কেউ যেন জানতে না পারে। কথাটা বলেই স্বাধীনের হাত এক প্রকার টানতে টানতে কেবিনের বাইরে নিয়ে আসে। তারপর অফিসের বাইরে চলে আসে স্বাধীন আর নেহা। এসে গাড়িতে বসে পড়ে। ড্রাইভারকে কাজী অফিসের কথা বলতেই ড্রাইভার কাজী অফিসের সামনে গাড়ি নিয়ে ব্রেক করে। নেহা গাড়ি থেকে তার কিছু বান্ধবীদেরকে ফোন করে একটু পর তারাও চলে আসে। কিরে, আচমকা ফোন করলি আর বললি তাড়াতাড়ি করে আসতে, কি হয়েছে? কিছুই হয়নি, আমি বিয়ে করব আর তোরা সাক্ষী দিবি। এর জন্যই তোদেরকে এখানে ডেকে নিয়ে এসেছি। চল ভেতরে। ওয়েট ওয়েট, বিয়ে করবি মানে? আর জামাই কই? নেহার বান্ধবীর কথা শুনে ওই পাশটাই দেখে স্বাধীন নেই। গাড়িতে গিয়ে দরজা খুলে দেখে ভিতরে বসে আছে। হাত টেনে বাহিরে বের করে নিয়ে আসে স্বাধীনকে। তারপর নেহা তার বান্ধবীদের কাছে স্বাধীনকে দেখা করিয়ে দিয়ে বলে, এটাই হচ্ছে তোদের দুলাভাই, চিনে রাখ। তারপর নেহা তার বান্ধবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে স্বাধীনকে নিয়ে কাজী অফিসে চলে যায়। তারপর বিয়ে পড়াতে লাগে। বিয়ে পড়ানো শেষ হলে নেহা তার বান্ধবীদের সাথে আর স্বাধীনকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায় খাওয়া দাওয়া করার জন্য। খাবার অর্ডার দিয়ে নেহা সবার সঙ্গে কথা বলছিল। স্বাধীনের কোনো কথা নেই। নিচের দিকে তাকিয়ে মোবাইলে ফেসবুক স্ক্রলিং করছিল। তখনই পাশে থাকা একটা নেহার বান্ধবী বলে ওঠে, কিরে নেহা, ভাইয়া তোর থেকে তো দেখছি অনেক জুনিয়র, আর অনেকক্ষণ ধরেই তো একসঙ্গে রয়েছে। একটা কথা বললো না, শুধু কবুল কবুল বলা ছাড়া। হ্যাঁ, আর ও ওই রকমই, কিছু মনে করিস না। তারপর নেহা স্বাধীনের হাতে চিমটি কাটলে স্বাধীন নেহার বান্ধবীদের সঙ্গে কথা বলতে লাগে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। স্বাধীন বলতেও পারছে না তার টাকাগুলো দিতে। তার বাবাকে চিকিৎসা করাতে হবে। নেহা তার বান্ধবীদের সঙ্গে কথা বলে ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিল। এমন সময় স্বাধীন বলে, ম্যাম, আমি তো আপনার কথা রাখলাম। এবার আমাকে টাকা দিন, বাবার চিকিৎসা করাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার কাছে এখন টাকা নেই, বাসায় আছে। বাসায় চল, বাসা থেকে টাকা না হয় দেব। তারপর স্বাধীন চুপ হয়ে যায়। নেহা ল্যাপটপ অন করে কাজ করছিল। স্বাধীন বাইরের দিকে তাকিয়েছিল। এমন সময় ফোন আসে। হাতে নিয়ে দেখে তার বোন। রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে কান্না করার শব্দ আসে। বোন, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? কথা বল। কথা বলছিস না কেন? ভাইয়া, বাবার অবস্থা অনেক খারাপ, একটু কথা বলছে না। কখন থেকে ডাকাডাকি করছি, চাচাকে ডেকে নিয়ে এসেছি। চাচা বলছে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কাছে একটা টাকাও নেই। মাও কান্না করছে। তুই চাচাকে বল একটা অ্যাম্বুলেন্সে করে বাবাকে হাসপাতালে নিয়ে আসতে। আমি টাকা জোগাড় করছি।
তারপর স্বাধীন তার চাচার সঙ্গে কথা বলেন। তার চাচা তার বাবাকে ঢাকায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে লাগে। স্বাধীনকে কান্না মিশ্রিত কণ্ঠে কথা বলতে দেখে পাশ থেকে নেহা কাজ করতে করতে বলে, কি হয়েছে তোর? এইভাবে কাঁদো কাঁদো কণ্ঠে কথা বললে? ম্যাম, বাবার অবস্থা অনেকটাই খারাপ, তাই ফোন করেছিল। আমি বললাম ঢাকায় নিয়ে আসার জন্য। তারা রওনা হয়েছে, একটু পর চলে আসবে। ও আচ্ছা, বাসায় চল। আমার কাছে টাকা রাখি না, বাসায় আছে। ঠিক আছে ম্যাম। তারপর স্বাধীন নেহার সঙ্গে আর কোনো কথা বলে না। নেহা কাজ করতে করতে ভাবতে লাগে, একটা ছেলে কতটা ভালো হলে তার বাবার চিকিৎসা করানোর জন্য টাকা জোগাড় করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে। নেহা স্বাধীনকে নিয়ে ভাবতেছিল। এমন সময় ট্রাফিক জ্যামে পড়ে যায়। স্বাধীন বাহিরে বের হয়ে দেখে সামনে আন্দোলনের জন্য স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। স্বাধীন বুঝতে পারে না কি করবে। নেহা জানালা দিয়ে মাথা বের করে বলে, কিরে, কি হয়েছে? এত বড় ট্রাফিক জ্যাম লেগে আছে, গাড়িতে একটুও নড়ছে না। ম্যাডাম, সামনে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে, আন্দোলন করছে। তারপর নেহা ড্রাইভারকে বিকল্প রাস্তা দিয়ে যেতে বলে। না ম্যাম, পিছেও অনেক গাড়ি এসেছে, গাড়ি আর ঘুরানো যাবে না, এখানেই থাকতে হবে যতক্ষণ না এই আন্দোলন শেষ হচ্ছে। স্বাধীন চিন্তিত হয়ে গাড়িতে এসে বসে পড়ে। নেহা কাজ করছিল অনবরত। স্বাধীন তার বোনকে ফোন করে খবর নিতে লাগে। প্রায় 3 ঘন্টা পর আন্দোলন শেষ হলে গাড়ি চলাচল শুরু হয়। নেহা স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটু পর বাসায় চলে আসে। নেহা স্বাধীনের হাত জড়িয়ে ধরে স্বাধীন অবাক হয়ে যায়। স্বাধীনের অবাক মাখা মুখ দেখে নেহা বলে, অবাক হতে হবে না, আমার বাবা অনেক চালাক। কোনোভাবেই বুঝতে যেন না পারে আমি তোকে টাকা দিয়ে সাহায্য করে এর বিনিময়ে তুই আমাকে বিয়ে করেছিস। আর হ্যাঁ, আমি যা বলবো আমার কথায় মাথা নাড়াবি। ঠিক আছে ম্যাম। তারপর নেহা বাসার দরজায় এসে কড়া নাড়ে। একটু পর একটা কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। নেহার সঙ্গে স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। আপামনি, এটা কেডা? এর আগে তো কখনো এনারে দিই নাই। নতুন ফ্রেন্ড নাকি আপনার? নেহা একটা বাঁকা হাসি দিয়ে ভিতরে আসে। দেখে তার বাবা মা সবাই বসে টিভি দেখছে। স্বাধীনের হাত ধরে নেহা তার বাবা মার সামনে গিয়ে দাঁড়ায়। নেহার বাবা মা দুজনেই অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে। বাবা, বিয়ে করেছি আমি, আর এই হচ্ছে সেই ছেলেটা যে তোমার নাতিনের বাবা। আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, আর এই কারণেই আমরা এতদিন আলাদা হয়েছিলাম। আজ সবকিছু ঠিকঠাক হয়েছে আর বিয়ে করে নিয়েছি। ও আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের মেয়েকে নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করবে। আমি তো সময় দিতে পারি না অফিসের জন্য। মানে কি বলছিস তুই? বিয়ে করে নিয়েছিস মানে? জেনির বাবা মানে? তারপর নেহা স্বাধীনকে নিয়ে সোফায় বসে পড়ে। তার মা বাবাকে সবকিছু বোঝাতে লাগে। স্বাধীন অবাক হয়ে তাকিয়ে থাকে। যখন বলতে বলে তখন বাধ্য ছেলের মতো মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর নেহা তার মা বাবার সঙ্গে কথা বলা শেষ হলে স্বাধীনকে নিয়ে রুমে আসে। দেখে জেনিয়া মন খারাপ করে শুয়ে আছে। নেহা জেনিয়ার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতেই জেনিয়া পিছন ফিরে তাকায়। তুমি এসেছো কেন? তুমি আমার বাজে আম্মু, তার কারণেই আমার বাবা নাই। আমাকে সবাই এই কথা বলে, আমি কারোর সামনে আমার বাবাকে নিয়ে দাঁড় করাতে পারি না। তুমি যাও, তোমার সঙ্গে কোনো কথা নাই। কে বলেছে মা তোমার বাবা নেই? তোমার বাবা আছে আর তোমাকে অনেক ভালোবাসে। এই যে দেখো তোমার বাবা। স্বাধীনকে দেখি কথাটা বলে নেহা। জেনিয়া শোয়া থেকে দৌড়ে স্বাধীনের কাছে দাঁড়ায়। স্বাধীন জেনিয়াকে কোলে তুলে নেয়। তুমি আমার বাবা? এতদিন কোথায় ছিলে আমাদের ছেড়ে? আর জানো, সবাই আমাকে অনেক বাজে কথা বলতো আমার মাকে নিয়ে। আমি কিছুই বলতে পারতাম না, কারণ আমার যে বাবা নেই। এখন আমার বাবা আছে, কেউ কিছু বললে উচিত কথা বলবো। এই তো আমি এসেছি মা, তোমাকে ছেড়ে কোথাও যাব না। সারাক্ষণ তোমাকে নিয়ে ঘুরবো, তোমার সঙ্গে থাকবো। তারপর স্বাধীন জেনিয়াকে নিয়ে কথা বলতে বলতে বেলকনিতে চলে যায়। তারপরে দুজনে দুষ্টামি করতে লাগে। পিছন থেকে নেহা সবকিছু দেখে মুচকি মুচকি হাসতে লাগে। চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু বের হতে নেহা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলে। তারপর ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। স্বাধীন জেনিয়ার সঙ্গে খেলছিল। এমন সময় নেহা ডাকতে লাগে স্বাধীনকে।
স্বাধীন জেনিয়াকে বেলকনিতে দাঁড় করিয়ে রুমে এসে দেখে কেউ নেই। দেখে ওয়াশরুম থেকে ডাকছে তাকে। স্বাধীন দরজার সামনে দাঁড়িয়ে বলে, ম্যাম, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, মানে গোসল করতে এসেছি, বাট ওয়ারড্রপে দেখো আমার জামা কাপড় আছে, ওগুলো আনতে ভুলে গেছি। আর ভেজা গা নিয়ে বাইরে বের হতে পারবো না, একটু এনে দিবে? নেহার কথা শুনে স্বাধীন অনেকটা লজ্জা পায়। তারপর ওয়ারড্রপ থেকে জামা কাপড় নিয়ে এসে নেহার হাতে দিতে যাবে, অমনি নেহা স্লিপ কেটে জামায় টান লাগতেই স্বাধীনকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে, মিটিমিটি করে তাকিয়ে দেখে তার শরীরের ওপর স্বাধীন শুয়ে আছে। তার ঠোঁটের থেকে স্বাধীনের ঠোঁট বিন্দু মাত্র কয়েক ইঞ্চি তফাৎ। নেহা হাত সরিয়ে দিয়ে স্বাধীনকে তার উপর থেকে সরিয়ে দেয়। স্বাধীন চোখ বন্ধ করে নেয়ার উপর থেকে উঠে দরজা লাগিয়ে দিয়ে বলে, মানে ম্যাম, সরি, আসলে আমি বুঝতে পারি নাই, আর আমি কিছুই দেখি নাই, বিশ্বাস করেন, চোখ বন্ধ করেছিলাম। স্বাধীন নেহাকে উদ্দেশ্য করে কথাটা বলে তখনই পেছন থেকে ইয়ে ইয়ে, কি মজা কি মজা, বাবা মাকে নিয়ে পড়ে গিয়েছিল তার উপরে। নেহা আর স্বাধীন দুজনেই লজ্জা পেয়ে যায় জেনিয়ার কথা শুনে। স্বাধীন দূরে জেনিয়াকে কোলে করে মুখ চেপে ধরে বারান্দায় নিয়ে গিয়ে বলে, মা, এসব কথা বলতে হয় না, কেউ শুনলে অনেক খারাপ বলবে আমাকে আর তোমার মাকে। তুমি কি চাও তোমার মা আর আমাকে খারাপ বলো? স্বাধীনের কথা শুনে জেনিয়া মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীন জেনিয়ার সঙ্গে খেলা করতে লাগে। অন্যদিকে নেহার বাবা মা নিচে বসে থেকে নিজেদের মধ্যে কথোপকথন করছিল। তোমার কি মনে হয় তোমার মেয়ে যা বললো সত্যি? কেন সত্যি হতে যাবে না? দেখলে না ছেলেটা কত সুন্দর, আর জিনিয়ার সঙ্গেও কিরকম জানি ফেসটার মিল রয়েছে। তোমার কি মনে হয় তোমার মেয়ে যা বললো সত্যি? তুমি হয়তো বা জানো না, আমি ওই ছেলেটার সব ডিটেলস বের করেছিলাম। আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে ওই হারামজাদাকে আমি শায়েস্তা না করে পারি? ওই ছেলে না। কি বলছো তুমি? তাহলে এই ছেলেটাকে আর আমাকে দিয়ে যে কথা বলো, তাহলে কি নেহা মিথ্যে কথা বললো? হ্যাঁ, নেহা মিথ্যা কথাই বলেছে। আসলে এই ছেলেটাকে আমি কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। মনে পড়েছে, এই ছেলেটা তো আমাদের অফিসে কাজ করেন। আমি মাঝে মাঝে নেহার সঙ্গে দেখা করতে গেলে দেখেছি। কিন্তু একে বিয়ে করলো কেন? নিশ্চয়ই এর মধ্যে কিছু না কিছু আমাকে বের করতেই হবে। আরে তুমিও না বুঝতে পারছো না, নেহা ছেলেটাকে ভালোবাসে, এর কারণে বিয়ে করেছে। আমাদের যে দুজনকে মেনে নিয়ে ওদের দোয়া করবা, ওরা যেন সুখে শান্তিতে থাকে। মেয়েটাকে অনেক কান্না করতে দেখেছি, আর দেখতে চাই না। নেহার বাবা মা দুজন দুজনের সঙ্গে কথা বলছিল। এদিকে নেহা গোসল করে বের হয়। স্বাধীন নেহার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়, জেনিয়ার সঙ্গে খেলা করতে লাগে। এমন সময় স্বাধীনের ফোনে রিং হতে লাগে। হাতে নিয়ে দেখে তার বোন ফোন করেছিল। কিছুক্ষণের জন্য স্বাধীন ভুলে গিয়েছিল সব। ফোন রিসিভ করতেই ও পাশ থেকে স্বাধীনের বোন বলতে লাগে, ভাইয়া কোথায় তুমি? আমরা তো ঢাকা হয়ে হসপিটালে ভর্তি করেছি, কিন্তু তুমি কোথায়? একটু দাঁড়া, আমি টাকা নিয়ে এক্ষুনি আসছি। তারপর স্বাধীন জেনিয়াকে কোলে করে রুমে এসে দেখে নেহা ড্রেসিং টেবিলের সামনে বসে থেকে চুলগুলো হেয়ার ড্রাই করছিল। স্বাধীন জেনিয়াকে খাটের পর বসিয়ে দিয়ে বলতে লাগে, ম্যাম, বাবাকে ঢাকায় নিয়ে এসেছি, আপনি যদি টাকাগুলো দিতেন তাহলে আমি নিয়ে যেতাম। স্বাধীনের কথা শুনে নেহা পিছন ফিরে বড় বড় দৃষ্টিতে তাকায়। স্বাধীন অবাক হয়ে যায়। নেহা বসা থেকে উঠে স্বাধীনের কলার চেপে ধরে বেলকনিতে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে চেপে ধরে বলতে লাগে, তোকে তো বলতে ভুলে গিয়েছি, আমার মেয়ের বয়স 4 বছর না হয়, ও অনেক কিছুই বুঝতে পারে। ওর সামনে আমাকে ম্যাম বলে ডাকবে না, আমার নাম কিংবা যে কোনো কিছু বলে ডাকবি। আর টাকা লাগবে তো, তাই না? দিচ্ছি, এখানেই দাঁড়া। কথাটা বলে নেহা রুমে প্রবেশ করে। ওয়ারড্রপ থেকে টাকার ব্যাগ বের করে বেলকনিতে এসে স্বাধীনকে দিয়ে দেয়। স্বাধীন টাকাগুলো প্যান্টের পকেটে রেখে জেনিয়ার কাছে এসে মাথায় আলতো করে একটা চুমু দিয়ে বলে, মা, তুমি থাকো, আমি একটু পর আবার আসছি। তুমি কি খাবে বলো? না বাবা, তুমি যাবে না, আমি জানি তুমি গেলে আর আসবে না, প্লিজ যেও না। না মা, তোমার বাবা আবার আসবে, দেখে নিও। তোমার বাবার কাজ আছে, কাজ করতে যায়। আমি যেমন
কাজ করতে যাই, একটু পর চলে আসবে, তখন তুমি আবার তোমার বাবার সঙ্গে আড্ডা দিও। হ্যাঁ, এবার যেতে দাও তোমার বাবাকে। ওকে বাবা, তুমি যাও, বাট আমার জন্য আসার সময় মজা নিয়ে এসো। হ্যাঁ, চকলেট লুকিয়ে লুকিয়ে নিয়ে এসো, মা দেখলে আবার খেতে দিবে না। ঠিক আছে মা। তারপর স্বাধীন নেহার রুম থেকে বের হয়ে আসে। মেন দরজার দিকে যেতে যাবে, অমনি বসার রুম থেকে নেহার বাবা ডাকতে লাগে। তারপর স্বাধীন নেহার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। নেহার বাবা স্বাধীনকে প্রশ্ন করে, দেখো বাবা, আমি আমার মেয়েকে ভালো করেই জানি। ও যতই মিথ্যা কথা বলুক না কেন, ওর যে বয়ফ্রেন্ড ছিল ওর সম্বন্ধে সব খবরাখবর বের করেছিলাম আমি। তুমি নয়, ওই ছেলেকে এবার বল তুমি কি। ইয়ে মানে স্যার কিভাবে বলি যে? সমস্যা নেই বাবা, তুমি আমাকে খুলে বলতে পারো, আমি কাউকে কিছু বলবো না। মানে স্যার, নেহা ম্যাম আমাকে আমার বাবার চিকিৎসার জন্য টাকা দিয়েছে। এর কারণে বলেছে আমি যেন তাকে বিয়ে করি। ও আচ্ছা, এই ব্যাপার। তা তুমি যেতে পারো বাবা। স্যার, একটা কথা বলবো। আমি যে আপনাদেরকে বলেছি এই কথা যেন ম্যামকে না বলেন। ম্যাম এমনিতেই বলেছে আমার কোনো বিষয়ে সন্দেহ যেন না করেন আপনারা। ওকে বাবা, তুমি যেতে পারো, কাউকে বলবো না। তারপর স্বাধীন নেহার বাড়ি থেকে বের হয়ে আসে। বাইরে রিক্সার জন্য অপেক্ষা করছিল। এমন সময় আবার ফোন আসে, হাতে নিয়ে দেখে তার বোন। ভাইয়া কোথায় তুমি? ডাক্তার বাবাকে দেখে বলল ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, আর অপারেশন করতে নাকি 10 লাখ টাকা লাগবে। এতগুলো টাকা কোথায় পাবো? বাবাকে অ্যাডমিট করছে না, বাবা ছটফট করছে। তুই জলদি আয় ভাইয়া। টেনশন করিস না, বাবার চিকিৎসার জন্য টাকা ম্যানেজ করেছি, একটু পরে আসছি আমি। কথাটা বলেই স্বাধীন ফোন কেটে দেয়। গাড়ির জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু রিক্সা পায় না। একটু পর স্বাধীনের সামনে একটা গাড়ি এসে দাঁড় করে। দেখে নেহার গাড়ি। স্বাধীন অবাক হয়ে যায়। এখন নেহা ম্যাম আবার কোথায় যাবেন? গ্লাস নামিয়ে দিয়ে ড্রাইভার বলে, ভাইজান গাড়িতে উঠে বসেন। কোনো হাসপাতালে স্যারকে ভর্তি করেছেন বলেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। না লাগবে না, আপনি যেতে পারেন। ম্যাম দেখলে আবার অনেক বকাবকি করবে আমাকে। আপনি নামিয়ে দিতে গিয়েছেন। ভাইজান সমস্যা নেই, ম্যামই আমাকে ফোন করে বলল যে আমি যেন আপনাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আসি। স্বাধীন আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি চালাতে লাগে। স্বাধীন হাসপাতালের অ্যাড্রেস বলেই সেই দিকে ড্রাইভার যেতে লাগে। একটু পর হাসপাতালের সামনে এসে গাড়ি ব্রেক করে। স্বাধীন ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে হাসপাতালের ভিতর চলে যায়। দেখে তার বোন হাসপাতালে গেটের সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীনকে দেখতে পেয়ে তার বোন দৌড়ে এসে জড়িয়ে ধরে। আর ভয় পাবি না বোন, আমি তো চলে আসি, সেই চল। তারপর স্বাধীন তার বোনকে সান্ত্বনা দিয়ে ডাক্তারের কেবিনে চলে যায়। গিয়ে দেখে ডাক্তার বসে আছে। স্বাধীন পারমিশন নিয়ে ডাক্তারকে সব কথা খুলে বলে কাউন্টারে টাকা জমা দিতে বলে। স্বাধীন কাউন্টারে গিয়ে টাকা জমা দেওয়ার একটু পরে নার্সরা এসে স্বাধীনের বাবাকে আইসিইউতে নিয়ে যায়। স্বাধীন তার চাচা আর বোন আইসিইউ রুমের সামনে পায়চারি করছিল। এমন সময় স্বাধীনের ফোন আসে। হাতে নিয়ে দেখে ম্যাম লেখা নাম্বার। স্বাধীন একটু ফাঁকে গিয়ে ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ও পাশ থেকে নেহা বলে, কোথায় তুমি? মানে মামা বাবাকে হাসপাতালে অ্যাডমিট করেছি, অপারেশন চলছে, আইসিইউ রুমের সামনে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, জিনিয়া তো তোমাকে ছাড়া কিছুই বলছে না, তোমার কথা বারবার বলছে, খাবারও খাচ্ছে না, কি করব কিছুই বুঝতে পারছি না, তুমি কিছু একটা করো। ঠিক আছে ম্যাম, আপনি ফোনটা জেনিয়ার কাছে দিন, আমি বলছি। তারপর নেহা ফোন জেনিয়ার কাছে দিলেই ও পাশ থেকে বলে, তুমি পচা বাবা, আমার তোমার সঙ্গে আর কোনো কথা নেই, তোমার সঙ্গে কথাই বলবো না কোনো। প্লিজ মা, রাগ করো না, বাবা একটা কাজে আটকে গিয়েছে, সময় মতো তোমার কাছে ঠিক চলে যাবে। তুমি খাবার খেয়ে মার সঙ্গে ঘুমিয়ে পড়ো, দেখবে সকালে আমি তোমার পাশে শুয়ে আছি, তোমাকে জড়িয়ে ধরে। তাহলে হবে না, তুমি সব কাজ রেখে আমার কাছে আসো, না হলে খাবার খাবো না, আর তোমার সঙ্গে কোনো কথাও বলবো না। জেনিয়া কথাটা বলে রাগ করে তার মার কাছে ফোন দিয়ে দেয়। কি করবে এখন? একদম ও আমার মতো হয়েছে জানো, আমিও অনেক রাগী ওর মতো।
অল্পতেই অনেক রেগে যেতাম, কিন্তু এখন দেখো এত বড় অফিস সামলাই কিন্তু একটুও রাগি না। আমার মাথাতেও তো কিছু আসছে না। বাবাকে এখানে এইভাবে রেখে কিভাবে যাব ম্যাম বলেন? ওইখানে তো তোমার বোন আর চাচা আছে, তোমার না থাকলেও চলবে। কিন্তু ম্যাম আমি স্বাধীনকে আর কোনো কথা বলতে না দি ওপাশ থেকে নেহা আবার বলতে লাগে। প্লিজ কোনো কিন্তু বলো না, কারণ আমার মেয়ে যা একবার ডিসাইড করে তা করে ছাড়ে। প্লিজ আসো, ওকে খাইয়ে ঘুম পাড়াই, না হয় আবার চলে যেও। ঠিক আছে ম্যাম। ফোনটা কেটে স্বাধীন পেছনের দিকে ফিরে তাকিয়ে দেখে তার বোন দাঁড়িয়ে আছে। স্বাধীন এটা দেখে মুচকি একটা হাসি দিয়ে তার বোনকে আইসিইউর রুমের সামনে চেয়ারে বসে পড়ে। বোন, তুই কোনো চিন্তা করিস না, দেখবি বাবা ঠিক সুস্থ হয়ে উঠবে। আগের মতো আমাদেরকে বকা দেবে, আগের মতো সব কাজ করতে পারবে। ঠিক আছে ভাইয়া। তারপর স্বাধীন চেয়ার থেকে উঠে তার চাচার কাছে গিয়ে বলে, চাচা, বাবার চিকিৎসা করানোর জন্য অফিস থেকে অনেকগুলো টাকা নিয়েছি, তাই কাজ করতে হবে। আমাকে ফোন করেছে, এখন যেতে হবে। আপনি তো এখানে আছেন, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করবেন, আমি চলে আসব। ঠিক আছে বাবা, তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি নাকি, সব সামলে নেব। আর কোনো সমস্যা যদি হয় তোকে বলবো। তারপর স্বাধীন তার বোনের কাছে এসে কপালে একটা চুমু খেয়ে কাজে যেতে হবে কথাটা বলে হসপিটালের বাইরে আসে। দেখে নেহার গাড়ি দাঁড়িয়ে আছে। স্বাধীন গিয়ে বসে পড়ে। ড্রাইভার গাড়ি চালিয়ে নেহার বাসার দিকে যেতে লাগে। এমন সময় ড্রাইভার বলে, ভাইজান, একটা প্রশ্ন করব, যদি আপনি কিছু মনে না করেন তাহলে। স্বাধীন ড্রাইভারের কথা শুনে অবাক দৃষ্টিতে মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। তারপর ড্রাইভার বলতে লাগে, ভাইজান, আপনার আর আপামনির বিয়ে হয়েছে নাকি? যতদিন আপামনির সঙ্গে কাজ করেছি কখনো দেখিনি কোনো ছেলের সঙ্গে চলাফেরা করতে। আই মিন, আপনি যেভাবে আজকে ম্যামের সঙ্গে আসলেন তাই আর কি। স্বাধীন হ্যাঁ বলতেই যাবে, তখনই মনে পড়ে যায় নেহার কথা। নেহা তাকে বলেছে তাদের এই সম্পর্কের কথা বাইরের কেউ যেন না জানতে পারে। তাই স্বাধীন কিচ্ছু বলে না, মুচকি একটা হাসি দিয়ে বলে, কি যে বলো না তুমি, ব্রাহ্মণ হয়ে কখনো কি চাঁদে হাত বাড়ানো যায়? চাঁদ তো অনেক দূরে, আমাদের সাধ্য নেই চাঁদকে ছোঁয়ার, দূর থেকে শুধু উপভোগ করতে হয়। হ্যাঁ ভাইজান, ঠিক বলেছেন। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, আমাদের গ্রামের চেয়ারম্যানের মেয়ে। ভয়ে কখনো বলা হয়নি, একদিন সাহস করে বললাম, তখন তার বাবাকে দিয়ে আমাকে মার খাওয়ালো। তাও কিছু ছাড়িনি, অনেক ঘুরেছি। এক পর্যায়ে রাজি হয়ে গেল, তারপর আর কি, পালিয়ে ঢাকায় চলে আসি। এখন আমাদের সুখের সংসার, আল্লাহর রহমতে একটা ছেলেও আছে, এখনো চেয়ারম্যান নিয়ে সবকিছু মেনে নিয়েছে। ড্রাইভারের কথা শুনে স্বাধীন হাসতে লাগে। হাসতে হাসতে এক পর্যায়ে বলে, হ্যাঁ ঠিক বলেছো ভাই, এক জিনিসের উপর লেগে থাকলে কখনো বৃথা যায় না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা তুমি কখনোই সম্ভব না। যেমন পাথরে ফুল ফোটানো, তারপরে অনেক গানে বলে না আদৌ কি সম্ভব, তা কিন্তু নয়। ড্রাইভার ঠিক বুঝতে পারে যে স্বাধীন কি বোঝানোর চেষ্টা করছে, ভেবে একটা মুচকি হাসি দেয়। তারপর স্বাধীন ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে বাসায় চলে আসে। মেন দরজায় কলিং বেল দিতে কাজের মেয়ে দরজা খুলে দেয়। ভিতরে প্রবেশ করে দেখে নেহার বাবা সোফায় বসে টিভি দেখছে। তাদের দিকে তাকিয়ে উপরে চলে যায়। নেহার রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে। কে? দরজা খোলা আছে, ভেতরে আসো। মা প্লিজ নাও, খেয়ে নাও, বাবা আসছে তো একটু পর। স্বাধীন রুমে প্রবেশ করে দেখে নেহা মাঝে ওড়না পেঁচিয়ে জেনিয়াকে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু জেনিয়া খাচ্ছে না। একবার এইদিকে দৌড় দিচ্ছে, আবার ওই দিকে। নেহা বারবার খাবার খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ। তুমি জানো না আমি কার মেয়ে? আমি যা একবার বলি তা করেই ছাড়ি। যে পর্যন্ত বাবা না আসবে সেই পর্যন্ত আমি খাবার খাবো না। তোমার হাতে অনেক খেয়েছি, বাবার হাতে খাবো। মা প্লিজ এইবারের মতো খেয়ে নাও, কালকে থেকে দেখো তোমার বাবা তোমাকে 3 বেলাই খাইয়ে দেবে। না, আমার এখন লাগবে। এখন বাবাকে কোথা থেকে নিয়ে আসবে তুমি জানো। ঠিক তখনই স্বাধীন পিছন থেকে বলে ওঠে, এই তো মা, আমি চলে এসেছি। কথাটা বলে জেনিয়া দৌড়ে চলে যায় স্বাধীনের কাছে। নেহা উঠে কাপড় ঠিক করে নেয়। জেনিয়া স্বাধীনকে পেয়ে গালে কপালে কিস করতে লাগে। নেহা এটা দেখে স্বাধীনের দিকে তাকায়। স্বাধীন
অবকময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা কিছু না বলে মুচকি একটা হাসি দেয়। বাবা তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে অনেক মিস করেছি আমি। জানো মা বলেছে তুমি নাকি পচা। তুমি কি আসলেই পচা? হ্যাঁ মা, আমি অনেক পচা, তার কারণ তোমার মার কাছ থেকে অনেক টাকা নিয়েছি। মেয়েকে এসব কথা না বলেই উপকৃত হতাম। সব বাবা তার মেয়ের কাছে সুপার হিরো, ঠিক আছে। আর এই নাও, খাবার খাইয়ে দাও ওকে, আমার হাত থেকে খাবার খাচ্ছে না। তারপর স্বাধীন নেহার হাত থেকে খাবারের প্লেট নিয়ে জেনিয়াকে খাবার খাইয়ে দিতে লাগে। জেনিয়া স্বাধীনের সঙ্গে মজা করতে করতে খাবার খাচ্ছিল। এমন সময় নেহা সোফায় বসে থেকে জেনিয়ার দিকে তাকিয়ে বলে, অল্প দিনের অতিথিকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো তুমি? মানে ম্যাম, অল্প দিনের অতিথি মানে? নেহা স্বাধীনের প্রশ্ন পেয়ে স্বাধীনের কাছে গিয়ে কানে কানে বলে, অল্প দিনের অতিথি এ কারণেই বললাম যে তুমি মাত্র আমার মেয়ের যতদিন না বুদ্ধি জ্ঞান অর্থাৎ আর 5টা ছেলেমেয়ের মতো হতে পারছে ততদিন থাকবে। স্বাভাবিক হয়ে গেলে তোমাকে মুক্ত করে দেব। ম্যাম, আর এই বিয়েটা? তোমাকে বিয়ে তো করা যেন আমাকে ছেড়ে বা আমার মেয়েকে কি মায়ায় ফেলে চলে যেতে না পারো, এর থেকে বেশি কিছু না। স্বাধীন আর কোনো কথা না বলে জেনিয়াকে খাবার খাইয়ে দিতে লাগে। নেহা স্বাধীনকে পাশ কাটিয়ে ওয়ার্ড্রপ থেকে ল্যাপটপ বের করে কাজ করতে লাগে। স্বাধীনের জেনিয়াকে খাওয়ানো শেষ হলে পানি খাইয়ে জেনিয়াকে কোলে করে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। এটা ওইটা প্রশ্ন করতে লাগে। এক পর্যায়ে স্বাধীন নেহার কাছে এসে দাঁড়িয়ে বলে, ম্যাম, জেনিয়াকে ছাদে নিয়ে যায়। কথাটা শুনে নেহা স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। স্বাধীন জিপাই কামড় দিয়ে বলে, না মানে সরি নেহা, আমি আমার মেয়েকে ছাদে নিয়ে যাই, চাঁদ দেখি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি। এখান থেকে তো চাঁদ দেখা যাচ্ছে না। ঠিক আছে, নিয়ে যাও, বেশি রাত থেকো না, ওরা আবার ঠান্ডা লেগে যেতে পারে। তারপর স্বাধীন জেনিয়াকে কাঁধে করে ছাদে নিয়ে আসে। চাঁদ, নতুন বড় বড় বিল্ডিং এসব দেখাতে লাগে, কিন্তু জেনিয়ার ঘুম আসে না। রাত যখন অনেক বেশি হয়ে যায়, স্বাধীন জেনিয়াকে ছাদ থেকে অমন করে কোলে করে নেহার রুমে নিয়ে আসে। দেখে এখনো কাজ করছে। জিনিয়া ঘুমিয়ে গিয়েছে। এত লেট হলো ঘুম পাড়াতে? এই যে মাম্মা এখনো ঘুমায়নি। স্বাধীনের পিঠের উপর থেকে মাথা সরিয়ে কথাটা বলে জেনিয়ার কথা শুনে নেহা পুনরায় কাজ করতে লাগে। স্বাধীন জেনিয়াকে খাটে শুইয়ে দিয়ে নেহার পাশে এসে দাঁড়িয়ে বলে, ম্যাম, জেনিয়া এতক্ষণ হয়ে গেল তাও ঘুম আসছে না। বাবার কাছে যেতে হবে, চিকিৎসা করছে, কি অবস্থা না জানলে কেমন নাম হয়। আর ফোনেও চার্জ নেই যে বোনের কাছে ফোন করে জানবো। ও আচ্ছা, এই ব্যাপারটা। তোমার বাবা কোন হসপিটালে ভর্তি? তারপর স্বাধীন নেহাকে তার বাবা কোন হসপিটালে ভর্তি আর ট্রিটমেন্ট নিচ্ছেন এই কথাটা বলেন। হাসপাতালে কথা শুনে নেহা বলে ওঠে, ও এই হসপিটালে? এখানে তো আমার বন্ধু কর্মরত, ওর বাবার হসপিটাল ওইটা। তুমি আগে বলবে না? ওয়েট, আমি এক্ষুনি ফোন করে সবকিছু জেনে নিচ্ছি। তোমার বাবার ওয়ার্ড নাম্বার আর রোগীর কাউন্টার নাম্বারটা বলো। তারপর নেহা তার বন্ধুকে ফোন করে। রিসিভ করে নেহা তার বন্ধুর কাছ থেকে স্বাধীনের বাবার সম্পর্কে সব ডিটেলস নিয়ে নেয়। স্বাধীন কাঁপতে লাগে। তার বাবার কেমন অবস্থা এখন? এই কথা বলার শেষ করে স্বাধীনের দিকে তাকায়, দেখে স্বাধীন কাঁপছে। এটা দেখে নেহা মুচকি একটা হাসি দিয়ে বলে, আরে পাগল ছিলে নাকি তুমি? এইভাবে কাঁদছো কেন? চিন্তার কোনো বিষয় নাই, তোমার বাবা একদম বিপদ মুক্ত আছে। একটু পর তাকে কেবিনে শিফট করা হবে। তুমি এক কাজ করো, এইখানেই থেকে যাও, জিনিয়াকে ঘুম পাড়িয়ে দাও, না হলে ও আজকে রাতে ঘুমাবে না। দেখো, জেদ ধরে না ঘুমিয়ে থাকবে। কিন্তু ম্যাম, কি করব এখন আমি? আর আপনি তো আমাকে আমার রুম দেখিয়ে দেননি। কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আলাদা রুম মানে? আমার রুম মানেই তো তোমার রুম। আর জিনিয়া আমার সঙ্গে ঘুমায়, আর আমি জিনিয়াকে ছাড়া ঘুমাতে পারবো না। তুমি জিনিয়াকে মাঝখানে দিয়ে সাইডে ঘুমিয়ে পড়ো, আমি কাজ শেষ হলে ঘুমিয়ে পড়বো। কথাটা শুনেই স্বাধীন নেহার কাছ থেকে উঠে খাটে গিয়ে জেনিয়াকে নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু জেনিয়ার ঘুম আসে না। শেষমেশ স্বাধীন জেনিয়াকে তার বুকের উপর শুইয়ে দিয়ে হাত দিয়ে থাপড়াতে লাগে। এক পর্যায়ে জেনিয়া ঘুমিয়ে যায়। স্বাধীন জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। নেহার কাজ করা শেষ হলে নাইট ড্রেস পরে খাটের কাছে এসে স্বাধীন জেনিয়াকে জড়িয়ে ধরে ঘুমাতে দেখে নেহা বাকরুদ্ধ হয়ে যায়।
আজ যদি তুমি থাকতে, তোমার মেয়ে তোমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো, আর অন্য কোনো লোকের কাছে এইভাবে যেতে হতো না বাবার অধিকার নিয়ে। আল্লাহ জানে স্বাধীন আগেও আমার মেয়েকে তার বাবার মর্যাদা আর সম্মান দিতে পারবে কিনা। অন্য একজনের মেয়েকে কখনো কেউ ভালোবাসতে পারে? কথাটা ভাবতে লাগে। এমন সময় নেহার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়তে যাবে, অমনি নেহা তার চোখ মুছে লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে স্বাধীনের পাশে ঘুমিয়ে পড়ে। নেহাকে স্বাধীনের বুক থেকে সরিয়ে দেয় না। সকালবেলা সবার আগে জেনিয়ার ঘুম ভেঙে যায়। তারপরে স্বাধীনের বুক থেকে উঠে দেখেন নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে আছে। জেনিয়া উঠে নেহার ফোন দিয়ে 3টা ছবি তুলে নেয়। তারপর জেনিয়া ওয়াশরুমে চলে যায়। নিজে ফ্রেশ হয়ে ব্রাশ করে নিচে চলে আসে নানা নানির কাছে। অন্যদিকে নেহার ঘুম ভাঙতেই দেখে সে স্বাধীনকে জড়িয়ে ধরেছে। স্বাধীন তাকে জড়িয়ে ধরেছে। নেহা লজ্জা পেয়ে স্বাধীনের কাছ থেকে ছাড় পেতে যাবে, অমনি স্বাধীনেরও ঘুম ভেঙে যায়। নেহা চোখ বন্ধ করে ফেলে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙতেই নেহাকে তার সামনে দেখে অবাক হয়ে যায়। জিহ্বায় কামড় দিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় আর মনে মনে ভাবতে লাগে, আল্লাহ, যাই হোক, আমার আগে ঘুম ভেঙেছে। না হলে যদি আমার আগে ম্যামের ঘুম ভাঙতো তাহলে তো আমাকে আজকেই মেরে ফেলতো। কথাটা বলে স্বাধীন তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে এসে দেখে নেহা ঘুম থেকে উঠে চোখ কসলাতে বসে আছে। ঘুম থেকে উঠে তন্ন তন্ন করে জিনিয়াকে খুঁজছিলাম, কিন্তু কোথাও দেখছি না। তুই কি কোথাও দেখেছিস? কই ম্যাম, আমিও তো দেখি নাই। ঘুম থেকে ওঠার পর জেনে এক রুমে দেখি নাই, হয়তোবা ওর নানু না নিয়ে ওর সঙ্গে গিয়ে আড্ডা দিচ্ছে। কি হলো, তুমি তোমার মাথা ঠিক আছে? জিনিয়া কখনো একা একা এক রুম থেকে একবার বের হয়নি, আর তুমি বলছো ফ্রেশ হয়ে ওর নানা নানির কাছে গিয়ে আড্ডা দিচ্ছে। কথাটাও বলে নেহার রুমে বাইরে আসে। শীষ দিয়ে নিচে তাকিয়ে দেখে জেনিয়া তার নানু নানার সঙ্গে হেসে হেসে কথা বলছে। নেহা দেখে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। তারপর রুমে আসে, দেখে স্বাধীন ফ্রেশ হয়ে তোয়ালে পেঁচিয়ে বাইরে ড্রেসিং টেবিলের সামনে চুলগুলো শুকাচ্ছিল। নেহা পিছন থেকে স্বাধীনের বডি ফিটনেসের দিকে তাকিয়ে ড্যাপ ড্যাপ করে ভাবতে লাগে, এর আবার 6 প্যাক হলো কোথা থেকে? কখনো তো জিমে যেতেই দেখলাম না, নাকি গ্রামের ছেলেদের এরকমই হয় সবকিছু? কথাটা বলে নেহা তার মাথায় আলতো করে আঘাত করতে যাবে, জোরে সোরে মাথায় থাপ্পড় দিয়ে ফেলে। নেহা বলে চিৎকার দিয়ে ওঠে। এটা স্বাধীনের চোখের আড়াল হয় না। পিছনের দিকে তাকাতে দেখে নেহা দাঁড়িয়ে আছে। স্বাধীন ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে নেহার কাছে এসে দাঁড়িয়ে বলে, ম্যাম, কিছু বলবেন? মানে বলতে চাচ্ছি যে নিচে জিনিয়া তার নানা নানুর সঙ্গে খেলা করছে, তুমি ওকে নিয়ে যেন আর না ভাবো। কথাটা বলে নেহা আর কোনো কথা না বলে ওয়ারড্রোবের ভেতর থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। স্বাধীন নেহার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর স্বাধীন বেলকনিতে চলে যায়। বাইরে তাকিয়ে দেখতে লাগে অনেক বড় বিশাল একটা বাড়ি। 3 বছর পর। মা, তুমি এখনো কেক কাটছো না কেন? আর রুমের মধ্যে গোমরা মুখ করে বসে আছো কেন? বাহিরে তো সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তোমাকে তো বলেছি মা, আমি বাবাকে ছাড়া কেক কাটবো না। তুমি প্রত্যেকবার জন্মদিনে বলো পরের জন্মদিনে বাবা আসবে, কিন্তু এখনো আসলো না বাবা। না আসলে আমি রুম থেকে বেরও হব না, কেকও কাটবো না, এই বলে দিলাম। এত বড় মেয়ে হয়ে অবুঝের মতো কথা বলো না জিনিয়া। তুমি ভালো করে জানো তোমার বাবা বাহিরে গিয়েছে কাজ করার জন্য। তো কি হয়েছে? আমার জন্মদিনেও কি সে আসতে পারবে না? হ্যাঁ, আসবে না, কারণ তোমার বাবা তোমাকে ভালোবাসে না, পছন্দ করে না, তাই চলে গিয়েছে তোমাকে আর আমাকে একা রেখে দূরে। আমি ভালো করেই জানি তুমি আমাকে আমার বাবার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো। ছোট থেকে যেরকম ভাবে রেখেছিলে, যে দেখলেই আমি আমার বাবাকে অনেক ভালোবাসি তোমার থেকে বেশি, অমনি তুমি জেলাস ফিল হয়ে বাবাকে সরিয়ে দিয়েছো। যাবার সময় বাবা আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়েছিল বলে সেই যে আবার ফিরে আসবে একদিন তোমার থেকে বড় কিছু হয়ে। নেহা মেয়েকে কি বলে বুঝতে পারে না, আমতা করতে লাগে। ঠিক তখনই বাসার সামনে সাই সাই করে অনেকগুলো গাড়ি এসে দাঁড় হয়। নেহা চিন্তিত হয়ে সোফায় বসে পড়ে। ও নিজে নিয়ে চিৎকার দিয়ে বেলকনির দিকে যেতে লাগে আর বলতে লাগে, এই তো আমার বাবা চলে এসেছে, আমি শিওর এইটাই আমার বাবা হবে। কথাটা বলে জেনিয়া বেলকনির কাছে গিয়ে দেখে অনেকগুলো প্রাইভেট কার
দাঁড় করানো রয়েছে। তার পাশে অনেকগুলো লোক কালো পোশাক পরিহিত বডিগার্ড। ঠিক তখনই দরজা খুলে বের হয় স্বাধীন। জেনিয়া তার পাপাকে দেখে চিৎকার দিয়ে ওঠে। বেলকনি থেকে দৌড় দিয়ে রুমে এসে নেহার সামনে সে নেহার হাত ধরে টানতে লাগে আর বলতে লাগে, মাম মাম চলো কেক কাটবো। জেনিয়ার কথা শুনে নেহা মুখ তুলে তাকে মুচকি একটা হাসি দেয়। জেনিয়ার হাত ধরে রুমের বাইরে সিঁড়ি ভেঙে নিচে এসে দেখে অনেকগুলো বডিগার্ড চারপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। নেহা অবাক হয়ে যায়। সে এমন কোনো ভিআইপি কে ইনভাইট করেনি যে এত বডিগার্ড আছে। প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে নেহা তাকিয়ে নিচে নামতে লাগে। ঠিক তখনই দেখতে পাই সোফায় বসে আছে স্বাধীন। স্বাধীনকে দেখে আর উপক্রম নেই যে এই ছেলেটাই সে। নেহা কখনোই স্বাধীনকে এখানে আশা করেনি। আবার এইভাবে নেহার দিকে স্বাধীন বাঁকে একটা হাসি দিয়ে তাকায়। তারপরে জেনিয়া নেহার হাত থেকে হাত ছাড়িয়ে ধরে স্বাধীনের কাছে গিয়ে জড়িয়ে ধরে কপালে কিস করে বলতে লাগে, বাবা তুমি আমাকে রেখে কোথায় গিয়েছিলে? যাবার সময় বললে যে তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসবে এত বছর পর। না বাবা, অনেক বিজি ছিল তাই আসতে পারি নাই। আই এম সরি। কান ধরছি। আর কোনোদিন তোমাকে কথা দিয়ে কথার বরখেলাপি করব না। এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। স্বাধীন তার কান ধরে বাচ্চাদের মতো করে আশেপাশে সবাই হা হয়ে যায়। নেহা অবাক হয়ে যায়। নেহা স্বাধীনের কাছে গিয়ে জেনিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগে। জেনিয়া স্বাধীনের হাত শক্ত করে জড়িয়ে ধরে। আশেপাশে থাকা সবাই নিজেদের মধ্যে কানাঘোষা করতে লাগে। এই ছেলেটাকে এর আগে তো কখনো নেহাদের বাসায় দেখিনি, হঠাৎ এসেছে মনে হচ্ছে। অনেক বড় লোক। আর জিনিয়া এসে ছেলেটাকে জড়িয়ে ধরলো, বাবা বাবা বলছে। তার মানে গিয়ে জিনিয়ার বাবা এটাই। মামা আমি বাবাকে ছাড়া কোথাও যাব না, প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। অনেক দিন পর বাবা এসেছে, আমি বাবার সঙ্গে বাইরে ঘুরতে যাব। কে তোমার বাবা? তিনি তোমার বাবা না, তোমার বাবা মারা গেছে। আর এই হচ্ছে বাকি কথা বলতে গিয়ে নেহ থেমে যায়। স্বাধীন তাকিয়ে থাকে নেহার বাঁকা কথা শোনার জন্য, কিন্তু কিছুই বলে না। নেহা ধ্যান মেরে সেখানেই দাঁড়িয়ে থাকে। জেনিয়া রেখে নেহার হাতে কামড় বসিয়ে দেয়। নেহা জেনিয়ার হাত ছেড়ে দেয়। জেনিয়া দৌড়ে স্বাধীনের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলতে লাগে, বাবা তোমার কাছ থেকে আমাকে আর কেউ দূরে রাখতে পারবে না। আমি জানি তুমি মাকে ভয় পেয়ে আমাকে রেখে চলে গিয়েছিলে। এখন আমি বড় হয়েছি, তোমাকে আর ভয় পেতে হবে না মাকে। দেখো মা, কেউ কিছু বলেনি আমাকে। আমি ব্যবসার কাজে চলে গিয়েছিলাম তোমাকে রেখে। আর কেউ মাকে এইভাবে কথা বলে? যাও তোমার মার কাছে সরি বলো। আর অনেক সময় হয়ে গিয়েছে, সবাই অপেক্ষা করছে। চলো কেক কাটো। জেনিয়া হাসি দিয়ে তার মার কাছে যায়। নেহা বসে থাকে ফ্লোরে, তুলতে লাগে জিনিয়া, কিন্তু ওঠে না। নেহা গিয়ে জিনিয়াকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। গটগট করে রুমে চলে যায়। স্বাধীন নেহার পিছু পিছু নেহার রুমে যায়। কোনো দিকে না তাকে খট করে দরজা লাগিয়ে দেয় স্বাধীন। বাড়ি থেকে দরজায় কড়া নাড়তে লাগে। দেখুন ম্যাম, আই এম সরি। আসলে এখানে আমার আসা উচিত হয়নি, এটা আমি ভালো করে জানি। কিন্তু কি আর করব বলেন, সোজা বিদেশ থেকে এখানে এসেছি। জেনিয়াকে অনেক দেখতে ইচ্ছে করছিল, আর তখনই মনে পড়ে যায় আজকে তো জেনি আরো জন্মদিন, তাই আরো তাড়াতাড়ি চলে এসেছি। এসে তো ভালোই করেছিস তুই। আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিস। আর কি চাস তুই? দেখ, তোকে বলেছিলাম না তুই আমার মেয়ের কাছ থেকে দূরে চলে যায়। এর বিনিময়ে যত টাকা চাস তোকে তত টাকাই দিয়েছি। আবার ফিরে এসেছিস কেন তুই? আরো টাকা লাগবে বল, আমি তোকে আরো টাকা দেব। কিন্তু প্লিজ তুই আমার আর আমার মেয়ের জীবন থেকে সরে যা। ঠিক আছে ম্যাম, আপনি যেহেতু বলছেন তাহলে চলে যাব। এখন রাগ না করে প্লিজ আসেন, কেক কাটি। সবাই নিচে অপেক্ষা করছে। স্বাধীনের কথা শুনে নেহা হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফেলে। তারপর নিজেকে সামলে নিয়ে দরজা খুলে বাইরে আসে। তারপর নেহা স্বাধীনকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। স্বাধীন নেহার পিছু পিছু নিচে চলে আসে। তারপর জেনিয়াকে নিয়ে কেক কাটতে লাগে। সবাই হাতে তালি দিয়ে জেনিয়াকে উৎসাহ দিতে লাগে। কেক কেটে আগে স্বাধীনকে খাইয়ে দেয়। এটা দেখে নেহা অনেক রাগ করে, কিন্তু হাসি মুখে তাকিয়ে থাকে দেখতে দেখতে। সবাই গিফট দিতে লাগে। নেহার সঙ্গে জেনিয়ার সঙ্গে কথা বলে সবাই চলে যায়। পুরো বাসা ফাঁকা, শুধু নেহার বাবা আর নেহার মা আর নেহা আর জেনিয়া রয়েছে। ঠিক তখনই জেনিয়া স্বাধীনের কাছে এসে বলে,
বাবা সবাই তো অনেক গিফট দিল, আমাকে তুমি তো কিছু গিফট দিলে না। ইয়ে, আমার তো মনেই নেই। এই যে এই পেপারটা তোমার, আর এই পেপারটা তুমি তোমার মাকে দেবে যখন আমি এই বাসা থেকে চলে যাব, কেমন? ঠিক আছে, বাট এই কাগজে কি আছে বাবা? খুলে দাও আমাকে দেখি। অনেক বড় একটা সারপ্রাইজ গিফট তোমার মার কাছে দিলে, খুলে দিলে তখন তুমি দেখো। আর বিশেষ করে এই কাগজটা তোমার মাকে দিব। তার মানে কি বাবা, তুমি চলে যাবে এখন আমাকে আর মাকে রেখে আবার অনেক দিনের জন্য? জেনিয়ার কথা শুনে স্বাধীন তার মুখে কৃত্রিম একটা হাসি রেখা টেনে বলতে লাগে, হ্যাঁ মামুনি, যেতে তো হবেই আমাকে কাজ করার জন্য। আবার আসবো তোমাকে দেখার জন্য। প্লিজ বাবা তুমি যেও না, তোমার মতো আমাকে আর কেউ বাইরে নিয়ে ঘোরায় না। মা সব সময় অফিস অফিস করে, নানু আর নানা ভাই তো অসুস্থ, তারা আমাকে নিয়ে ঘোরে না। দেখো মা, পাগলামি করো না। তুমি তো এখন অনেক বড় হয়েছো, তাই না? সব বুঝতে পারো। আমি আবার আসবো। কথাটা বলে স্বাধীন জেনিকে বোঝাতে লাগে। নেহা পাশে দাঁড়িয়ে সব দেখতে লাগে। স্বাধীন যাওয়ার সময় জেনিকে কোলে করে কপালে একটা কিস করে নামিয়ে দিয়ে যেতে লাগে। নেহা পিছন থেকে স্বাধীনের যাওয়া দেখতে লাগে। নেহার মনে অনেক প্রশ্ন, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারে না। বাহিরে এসে দেখে স্বাধীন অনেকগুলো গাড়ি স্বাধীনের পিছু পিছু যাচ্ছে। পাশে দেখে একটা অনেক বড় দামি রয়্যালস। এটা তো তা না, তাহলে কি স্বাধীন রেখে গিয়েছে? ভাবতে ভাবতেই নেহা মেন দরজা লাগিয়ে বসার রুমে এসে বসে। ঠিক তখনই নেহার বাবা মা এসে বলে, মা, তুই যে বললি স্বাধীন মারা গিয়েছে, তার মানে তুই মিথ্যা কথা বললি। আচ্ছা, এতদিন পর স্বাধীন এইসবই ফিরল যে? নেহা তার বাবা মার প্রশ্নে কোনো উত্তর দেয় না, মাটির দিকে তাকিয়ে থাকে। তখনই পাশ থেকে নেহার মা বলতে লাগে, মা চুপ করে তো ছিলি আজ 3 বছর ধরে, 3 বছর পর আবার স্বাধীন ফিরতে দেখে একদম চেঞ্জ মনে হলো। দামি পোশাক আশাক, দামি গাড়ি, বডিগার্ড সবসময় সঙ্গে, এসবের মানে কি? এইসবের মানে কি সেটা তো আমি নিজেও জানি না। স্বাধীন তো ছিল আমার অফিসের সামান্য একটা কর্মচারী। একদমই কথাগুলো বলে নেহার মা বাবা দুজনেই অবাক হয়ে নেহার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি কি বলছিস মা এসব তুই? যা বলছি ঠিক বলছি। স্বাধীন আমার অফিসের সামান্য একটা কর্মচারী। ওর বাবা অনেক অসুস্থ। ঢাকার প্রবণ দেখিয়ে ওকে বিয়ে করি আমি। টাকার প্রলোভন দেখিয়ে ওকে বিয়ে করি আমি। জেনিয়া যেন দেখাশোনা করতে পারে, জেনে একটা বাবা পাবে, ঘুরোঘুরি করতে পারবে। দেখো না, সারাক্ষণ বাবার জিদ ধরে থাকতো, তার জন্য। এটা আমরা আগে থেকে জানি। তারপরে বল কিভাবে স্বাধীন এসব এত টাকা পয়সার মালিক হলো? সেটা তো আমিও জানি না। দেখি দিন দিন জিনিয়া স্বাধীনের প্রতি কেমন যেন হয়ে গেছে। স্বাধীনকে ছাড়া কিছুই বুঝতে পারে না, আমার কাছে আসে না। আমি কথা বলতে গেলে কথা বলে না, সারাক্ষণ সারাদিনের সঙ্গে থাকে। স্বাধীনের সঙ্গে ঘুমাবে, স্বাধীন না খাইয়ে দিলে সে খাবে না। তাই অনেক রাগ হয় আমার। তাই স্বাধীনকে 10 লক্ষ টাকা দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। হ্যাঁ বাবা, কিন্তু আমার মাথায় কিছুই আসছে না। এতদিন পর স্বাধীন আসলো, সবাইকে চমকে দিয়ে। দেখে তো মনে হচ্ছে এই অল্প কিছু দিনে অনেক পরিবর্তন করে ফেলেছি নিজেকে। বাদ দে মা, যা হবার তা হয়েছে। যা রুমে যা, জিনিয়া রয়েছে একা একা। তারপর নেহা সোফা থেকে উঠে তার রুমে চলে যায়। দেখে জেনিয়া খাটের উপর বসে 2টা প্যাকেট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। নেহা খাটের উপর বসতেই জেনিয়া নেহার দিকে প্যাকেট 2টা এগিয়ে দিয়ে বলে, মাম্মাম, বাবা যাবার সময় এই 2টা প্যাকেট দিয়ে গিয়েছে, বলেছে এই লালটা তোমাকে দিতে আর এই নীলটা আমার। কিন্তু আমি তো খুলতে পারছি না, তুমি একটু খুলে দেবে? বাবা আমাকে কি গিফট দিয়েছে দেখবো। তুমি কেন ওর কাছ থেকে গিফট নিতে গেলে? কেন মা, আমার আব্বু হয়, তার কাছ থেকে গিফট নেব, এটা তো স্বাভাবিক। অনেক আঙ্কেল আন্টি এসেছিল, আবার তোমার অনেক আত্মীয় এসেছিল, তাদের কাছ থেকে গিফট নিয়েছি। তুমি তো কিছু বললে না। নেহা নিজেও বুঝতে পারে না যে জেনিয়া আর এই প্রশ্নে কি জবাব দেবে। চুপ করে থাকে। তারপর জেনিয়া হাত থেকে লাল প্যাকেটটা খুলে দেখে একটা খামটা ছিঁড়ে দেখে একটা পেপার, হাতে নিয়ে দেখে ডিভোর্স লেটার। এটা দেখে নেহার আচমকাই বুকের ভিতর চিনচিন ব্যথা হতে লাগে। দেখে সেইখানে স্বাধীন আগে থেকে সই করে রেখেছে, শুধু তার সই করার স্থানটাই ফাঁকা। প্যাকেটটা উল্টানোর সঙ্গে সঙ্গে আরেকটা ছোট্ট চিরকুট পড়ে যায়। নেহা ফ্লোর থেকে চিঠিটা তুলে পড়তে লাগে। আমি ভালো করেই বুঝতে পেরেছি যে তুমি অনেক অবাক হয়েছো আমাকে এখানে দেখে। আবার এই অবস্থানে এখন আমি একজন বড়
বিজনেসম্যান, তোমার থেকেও অনেক অনেক বড়। বাংলাদেশে যে মেল ইন্ডাস্ট্রি চালু করেছে তার প্রতিষ্ঠাতা আমি, কিন্তু আমার এই অবদানের পিছনে তোমার হাত। কথায় আছে না, ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার জেদ আজ আমাকে এত দূর নিয়ে এসেছে। সবশেষে একটা কথাই বলবো, যেহেতু আমাকে মেনে নাও নাই আর ভালোবাসতে পারবে না বলেই দিয়েছো, তাই এই সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাই না। ডিভোর্স লেটারে আমার সই করা আছে, তুমি সই করলেই দুজনের ডিভোর্স হয়ে যাবে। আর জেনিয়ার কাছে যে বক্সটা আছে ওইটাতে ওর জন্য বাংলাদেশের সব থেকে বড় মেলটা ওর নামে লিখে দিয়েছি। আমি বিদেশে থাকি, মা বাবা বোনকে নিয়ে। দেশে তেমন একটা আসা যাওয়া নেই। আমি চাই তুমি তোমার মেয়ের সম্পত্তি সব বুঝে নিয়ে দেখাশোনা করবে। ইতি, তোমার অফিসের সামান্য একটা কর্মচারী। নেহা চিঠিটা পড়ে কেন জানি তার চোখের অশ্রুপাত মানছে না। অনবরত চোখ দিয়ে পানি বের হতে লাগে। জেনিয়া এইটা দেখে নেহার কাছে এসে চোখ মুছে দিয়ে বলতে লাগে, মা, তুমি কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। আর আমি কখনোই তোমার কথার অবাধ্য হব না। বাবা যাবার সময় বলে গিয়েছে আমি যেন তোমার কথা সব সময় শুনে চলি। আর আমি বাবাকে প্রমিস করেছি যে আমি তোমার সব কথা শুনে চলবো। এবার অন্তত কান্না করো না, প্লিজ কান্না থামাও। নেহা জেনিয়ার কথা শুনে তার কাছে টেনে নিয়ে এসে কপালে কিস করতে লাগে। তোমার জন্য কান্না করছি না আমি মা, জানো আমি অনেক পচা। তোমার বাবাকে আর সবাইকে আমি সব সময় অনেক কষ্ট দিয়ে গিয়েছি, যার ফল এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নেহা জেনিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে কথাগুলো বলে। এভাবেই পেরিয়ে যায় 2টা দিন। নেহা স্বাধীনের দেওয়া কথা অনুযায়ী মিল ইন্ডাস্ট্রিতে যায়। নেহাকে আর জেনিয়াকে দেখতে পেয়ে দারুণ সালাম দেয়। তখনই মিল ইন্ডাস্ট্রির ম্যানেজার বাহিরে বের হয়ে আসে। নেহা আর জেনিয়াকে আগে দেখে বলতে লাগে, ম্যাম, আপনারা এসেছেন। স্যার তো বলেছে আরো আগে আপনারা আসবেন, তাই সব মন্তব্যবস্থা করে রেখেছি, চলেন। তারপর নেহা আর জেনিয়া ম্যানেজারের পিছে পিছে ভিতরে যেতে লাগে। দেখে অনেক বড় এরিয়া নিয়ে ইন্ডাস্ট্রিটা তার কোম্পানির সবগুলো বিক্রি করে দিলেও এরকম ইন্ডাস্ট্রি একটার অর্ধেকের অর্ধেক তৈরি করতে পারবে না। সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই মেন কার্যালয়ে যায়। নেহাকে নিয়ে ম্যানেজার দেখি দেওয়ালে টাঙ্গিয়ে রাখা তার, নেহা আর স্বাধীনের একটা ছবি। এটা দেখে জেনিয়া ছবির দিকে ইশারা করে নেহাকে বলে, মামা, ওই দেখো, ওই ছবিটাতে আমি তুমি বাবা রয়েছি। ওই ছবিটা কোথায় যেন উঠেছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। ওইটা তো মতিঝিল নিয়ে গিয়ে উঠেছিলাম। তুমি ফুচকা খেতে গিয়ে অনেক ঝাল লেগেছিল, তখন বাবাকে চুমু খেয়েছিলে। আমার সব মনে আছে। জেনিয়ার কথা শুনে নেহা ওঠে। পাশ থেকে ম্যানেজার মিটিমিটি করে হাসতে লাগে। তারপর কেবিনে যেতে লাগে। ম্যানেজার তার ব্যাগ থেকে দলিল বের করে নেহার হাতে তুলে দিয়ে বলে, ম্যাম, স্যার বলেছে আপনি আর ছোট ম্যাম আসলে আমি যেন আপনাদের এই কাগজটা দিই। এইটাই সম্পূর্ণ ইন্ডাস্ট্রির মালিক। এখানে আপনি সই করার সঙ্গে সঙ্গে মালিক হয়ে যাবেন। আর যখন জেরিনা ম্যামের বয়স 18-র উপরে হবে তখন জেনিয়া ম্যাম এই সম্পত্তির মালিক হয়ে যাবে। তা বুঝতে পারলাম, বাট আপনাদের অফিসের বস কই থাকে দেখতে পাচ্ছি না। ম্যাম, বসের জীবন এইখান থেকে শুরু হলে কি হবে? তার বিদেশে আরো অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সে সেখানেই থাকে। ঢাকায় এসে আমাকে এইসব করতে বলেছিল, আমি করে রেখেছি। এখন আপনি এই সব কিছু মালিক, এখন আমি আসি। কথাটা বলেই যে ম্যানেজার কেবিন থেকে বের হতে যাবে অমনি নেহা পিছন থেকে বলতে লাগে, আরে আজব তো, কোথায় যাচ্ছেন আপনি? আমি তো এসবের কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, ধরে নেন আমি এসবের মালিক, বাট আমি কিছুই বুঝি না। এই বিজনেসে আপনি ম্যানেজার, সবচেয়ে আপনি দেখাশোনা করবেন। তারপর নেহা ম্যানেজারকে নিয়ে পুরো ইন্ডাস্ট্রিটা ঘুরে ঘুরে দেখতে লাগে। এভাবে অনেকদিন পার হয়ে যায়। নেহার কেন জানি স্বাধীনের প্রতি এক অন্যরকম মায়া কাজ করতে লাগে। কিন্তু কিভাবে স্বাধীনের খোঁজ পাবে? কোনোভাবে স্বাধীনের খোঁজ জোগাড় করতে পারে না। তখনই মনে পড়ে যায় ম্যানেজারের কথা। তারপর ম্যানেজারকে কেবিনে ডাক দিতে একটু পর ম্যানেজার চলে আসে। ম্যাম, আমাকে ডেকেছিলেন আপনি? হ্যাঁ, দেখেছি, একটা কথা জিজ্ঞেস করার জন্য। জি ম্যাম, বলুন, কে জিজ্ঞেস করবেন? দেখো, আমি যা জিজ্ঞেস করবো তার সঠিক উত্তর দিবে তুমি। আচ্ছা ম্যাম, বলুন, আমি আমার সাধ্য হতে তার জবাব দেব। তোমাদের বস স্বাধীন কোথায় আছে এখন, তার অ্যাড্রেসটা আমাকে দিতে পারবে?
নেহার প্রশ্ন শুনে ম্যানেজার থতমত খেয়ে যায়, কি বলবে বুঝতে পারে না, আমতামতা করতে লাগে। ঠিক তখনই নেহা বলে, দেখুন, আপনার পায়ে পড়ছি, যদি আপনার স্বাধীনের অ্যাড্রেস জানেন তাহলে প্লিজ আমাকে দিন। ম্যাম, জানি না, এইটা বললে ভুল হবে। আমি সব জানি, কিন্তু আমাকে বলতে নিষেধ করেছে। আমি যদি বলি আমার চাকরি থাকবে না, আর আমার চাকরি না থাকলে না খেয়ে মারা যাব। কি বলো এইসব? তুমি আমার আন্ডারে কাজ করো, কিছুই হবে না। বলো এখন কোথায় আছে স্বাধীন? কিন্তু নেহা ম্যানেজারকে অনেক জোরাজুরি করতে লাগে, টাকার প্রলোভন দেখাতে লাগে, কিন্তু কিছুই বলে না। সে স্বাধীনে অ্যাড্রেস বলতে অস্বীকার পোষণ করে। এভাবে আরো অনেকদিন পার হয়ে যায়। দিন দিন নেহা স্বাধীনে চিন্তা করতে করতে একদম ভেঙে পড়ে। কিরে মা, তোর এই হাল যে অন্যদের কাছ থেকে শুনলাম, তুই নাকি এখন বাংলাদেশের টপ 3 মেল ইন্ডাস্ট্রির মালিক। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ভেবেছিলাম আর কয়েকটা দিন গেলে তোমাকে না হয় বলবো, কিন্তু এর আগে শুনে ফেলেছো। হ্যাঁ, এইসব কথা বাতাস দিয়ে হাসে, আর সবাই অনেক বাজে বাজে কথা বলছে যে তুই নাকি স্বাধীনের সঙ্গে রাগ কাটানোর বিনিময়ে তোকে স্বাধীন ওই মেল ইন্ডাস্ট্রিটা দিয়েছে। নেহা তার বাবার কথা শুনে রেগে যায়, চায়ের মগটা ফুলারে ছুঁড়ে মারে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেখ মা, মানুষের মুখকে কখনো আটকানো যায় না, এটা তো তুই ভালো করেই জানিস। সবাই কানাঘোষা করছে, তাই বললাম প্লিজ রাগ করিস না তুই। বাই দ্য ওয়ে, এত বড় একটা মেল ইন্ডাস্ট্রি তুই কিভাবে কিনলি? আমার জানা মতে তো ওইটা আমাদের সবগুলো কোম্পানি বিক্রি করে দিলেও কেনা সম্ভব না। তাহলে শোনো। তারপর নেহা তার মা আর বাবাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। নেহা কিছুই বলে না, মন খারাপ করে রুমে এসে দেখে জিনিয়া কার সঙ্গে যেন কথা বলছে। এটা দেখে নেহা বলে, জিনিয়া, তুমি কার সঙ্গে কথা বলছো এভাবে হাসি খুশি হয়ে? আছে মাম্মা একজন, তোমাকে বলা যাবে। যদি তোমাকে বলি তুমি তাকেও অনেক বকা দিবে আর আমাকে, আর আমি কথা বলতে পারবো না, তাই তোমাকেও বলবো না। জেনিয়ার কথা শুনে নেহা মুচকে একটা হাসি দিয়ে ওয়ার্ড্রপ থেকে পোশাক বের করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে যে এখনো কথা বলছে না জেনিয়া। অন্যদিক হয়ে নেহা চুপি চুপি জেনিয়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে মোবাইলের দিকে তাকিয়ে দেখে, অবাক হয়ে যায়। ঠিক তখনই ফোন কেটে দেয় জেনিয়া। পিছনের দিকে তাকিয়ে তার মাকে দেখতে পেয়ে মোবাইল লুকিয়ে ফেলে। মামা, তুমি কখন বের হয়েছো ওয়াশরুম থেকে? আর তুমি কি জানো না কারো ফোনে উকি মেরে দেখতে হয় না? এখন ফোন আর দেবে না আমাকে। আগে তুমি এটা বলো, ওর নাম্বার কোথা থেকে পেয়েছো তুমি? যেখান থেকে পাই না কেন, তোমাকে বলবো না আমি। মা প্লিজ রাগ করো না। তুমি কি চাও না তোমার বাবা আবার এই বাসায় আসুক, তোমার সঙ্গে খেলা করুক? হ্যাঁ, আমি চাই তো, আমি বাবার সঙ্গে ঘুরতে চাই। তাহলে তুমি তোমার বাবার নাম্বারটা আমাকে দাও, আমি ফোন করে সবকিছু মিটিয়ে নিয়েছি। আবার দেখবে তিনজন আবার আগের মতো ঘোরাফেরা করব। জেনিয়া কিছু একটা চিন্তা করতে লাগে, তারপর নেহাকে স্বাধীনের নাম্বার দিয়ে দেয়। নেহা নাম্বার তুলে ফোন করে বেলকনিতে চলে যায়। রিং হতে লাগে কিন্তু রিসিভ করে না। তারপর হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করতে লাগে। স্বাধীন সিন করে বাট রিপ্লাই দেয় না। ঠিক তখনই নেহা আবার কল করে। স্বাধীন ফোন রিসিভ করে। অনেক ভাব তোর, তাই না? ভাবতে হবে এখন কোটিপতি বিজনেসম্যান, হাজার হাজার মেয়ে লাইন ধরে ঘুরে আমার ফোন ধরতে যাবে কেন সে? ম্যাম, কিছু বলবেন আপনি? হয়েছে, আর ঢং করতে হবে না। আই এম সরি। কেন ম্যাম আমার কাছ থেকে সরি চাচ্ছে না, কিসের জন্য? আসলে তোকে ওইভাবে ওই দিন কথা বলা ঠিক হয়নি আমার। আই এম সরি। তারপর নেহা স্বাধীনের সঙ্গে কথা বলতে লাগে। ঠিক তখনই দেখে বাংলাদেশি নাম্বার, তার মানে স্বাধীন বাংলাদেশে আছে। নেহার মনে প্রশ্ন জাগতে লাগে। ঠিক তখনই স্বাধীন নেহাকে বিদায় জানিয়ে ফোন রেখে দেয়। নেহা ফোন করে কিন্তু বারবার ব্যস্ত দেখায়, বুঝতে পারেন পুলক মেরেছে। জেনিয়ার কাছে গিয়ে জেনিয়ার হাত থেকে ফোন কেড়ে নিয়ে কল দিতে লাগে। একই অবস্থা জেনিয়াকেও ব্লক করে দিয়েছে। নেহা বুঝতে পারে না কি করবে, কিন্তু এটা বুঝতে পারে যে স্বাধীন বাংলাদেশে রয়েছে, কিন্তু কোথায় রয়েছে এটা জানে না। সে তখনই মনে পড়ে যায় স্বাধীনের গ্রামের বাড়ির কথা, কিন্তু কোথায়। তখনই অফিসের ম্যানেজারকে ফোন করে। তারপর নেহা ম্যানেজারকে স্বাধীনের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি চেক করতে বলে। স্বাধীনের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি চেক করা হলে স্বাধীনের গ্রামের অ্যাড্রেস জানতে পারে। তারপর জেনিয়ার কাছে এসে নেহাকে জড়িয়ে ধরে বলতে লাগে, মা তাড়াতাড়ি রেডি হও, তোমার বাবার কাছে যাব। মানে? হ্যাঁ মা, তোমার বাবার কাছে যাব আর আগের সব বিসর্জনের জন্য ক্ষমা চাবো, আর আগের মতো সবকিছু মিটিয়ে নেব। ইয়ে কি মজা!
কি মজা, বাবা মা আবার আগের মতো হয়ে যাবে। চলো মা। তারপর নেহা তড়িঘড়ি করে জেনিয়াকে ফ্রেশ করে পোশাক পরিধান করে লাগেজ গুছিয়ে স্বাধীনের দেওয়া রোজ রয়্যালস প্রাইভেট কারটা নিয়ে যেতে লাগে স্বাধীনের বাসার উদ্দেশ্যে। প্রায় 7 ঘন্টা পর গিয়ে স্বাধীনী গ্রামে পৌঁছায় নেহা। জিনিয়া এর আগে কখনোই গ্রামে আসেনি, তাই আশেপাশে গ্রামের প্রকৃতি দেখে নেহা বলে, মামা এটা তো অনেক ভালো। আমার বইতে দেখানো যে পরিবেশ, এটা তো তেমন কোনো বাড়ি দালান কোঠা নেই, চারিদিকে শুধু সবুজ মাঠ আর মাঠ, গাছপালা। আমি এখানেই থাকবো, আর ঢাকায় যাব না। আচ্ছা ঠিক আছে মা, আগে তোমার বাবাকে খুঁজে বের করি। তারপর নেহা জিজ্ঞেস করতে করতে এক পর্যায়ে স্বাধীনের বাসা পেয়ে যায়। স্বাধীনের বাড়ির সামনে গাড়ি দাঁড় করে ভিতরে প্রবেশ করে দেখে স্বাধীন মাছ ধরার জাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে তার মা, এক হাতে অন্য হাতে একটা পাতিলা। তখনই বাড়ির মধ্যে নিয়ে আর জেনিয়া আসে। স্বাধীনকে দেখে অবাক হয়ে যায়। আরে আপনি এখানে? আর জেনিয়া মামনি, তুমি আমার বাড়ির অ্যাড্রেস কোথা থেকে পেলে? নিশ্চয়ই ম্যানেজার দিয়েছে আপনাকে। ম্যানেজার দিতে যাবে কেন? বের করেছি একভাবে, রাখো সেই কথা। বাবা, কে এনারা? চিনতে পারলাম না তো। মানে মা, এনারা হোসেন, আমি যে অফিসে কাজ করতাম ঢাকা, ওই অফিসের মালিক, আর এটা মালিকের মেয়ে। মিথ্যা কথা বলতেছো কেন তুমি? এইটা বললেই তো হয় আমি তোমার বউ। নেহার মুখ থেকে বউ কথাটা শুনে স্বাধীন চোখ বড় বড় করে ফেলে। স্বাধীনের মা অবাক হয়ে বসে থেকে দাঁড়িয়ে পড়ে। বাবা, স্বাধীন কি বলছে এই মেয়েটা? কিছুই তো বুঝতে পারছি না। তোর বউ মানে? হ্যাঁ ঠিক বলেছি, আর এটাই হচ্ছে আমাদের মেয়ে। নেহার কথা শুনে স্বাধীনের মা আরো বোকা বনে যায়। স্বাধীন অবাক হয়ে নেহার কাছে এগিয়ে এসে বলে, আরে ম্যাম, কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? হ্যাঁ, মাথা একদমই ঠিক আছে। যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্তের জন্য এসেছি। দেখুন ম্যাম, আমি চাই না আর আপনাদের মতো বড়লোক কোনো মেয়ের সাথে চলাফেরা করতে। গ্রামের পরিবেশে আমি ভালো পছন্দ করি। এইখানে একটা দোকান দিয়েছি, সেই দোকানে যেটা আর্নিং হয় তা দিয়ে আমার পরিবার চলে যায়। আমি এখানে সুখে আছি। আপনি জেনিয়াকে নিয়ে চলে যান। আমি সময় সময় ঢাকায় গিয়ে জেনিয়া গিয়ে দেখে আসবো। যাবার জন্য তো আসিনি, এই বাড়িতে তোমার বউ হয়ে থাকতে চাই আমি। বেশ, আপনি পাগল হয়ে গেছেন। কথাটা বলেই স্বাধীন গটগট করে বাড়ি থেকে বের হয়ে যায়। নেহা গিয়ে স্বাধীনের মায়ের পা ধরে সালাম করতে লাগে, সব কথা বুঝিয়ে বলতে লাগে। স্বাধীনের মার অনেক খারাপ লাগলো। নেহার বিষয়টা বুঝতে পেরে নেহাকে অনেক পছন্দ হয়। স্বাধীনের বাবা আসলে তার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। নিমিষেই স্বাধীনের মা আর বাবার নেহার আর জেনিয়াকে অনেক পছন্দ হয়। স্বাধীন দিনে আর বাসায় ফিরে না। ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাসায় এসে দেখে 2টা গাড়ি দাঁড় করা। এইটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। ধীরে ধীরে বাসার মধ্যে প্রবেশ করে দেখে নেহার বাবা মা তারও চলে এসেছে। স্বাধীন তাদের পাশ কাটিয়ে যে না রুমের দিকে যেতে যাবে, অমনি স্বাধীনের বাবা ডাক দিতে লাগে। স্বাধীন গিয়ে তাদের পাশে দাঁড়াতেই স্বাধীনের বাবা বলে, দেখ বাবা, তোর মার কাছ থেকে সব শুনেছি। তোর আর নেহা মামুনের কথা দেখ, যা করেছিস তা একদমই ঠিক করিসনি। এখন আমরা যাচ্ছি, তোরা আবার আগের মতো ঠিক হয়ে যা এবং নতুন করে তোদের বিয়ে পড়িয়ে দেব। মানে কি বলছিস সব? বাবা, তুমি জানো ওনার মতো বড়লোক, ওনাদের পায়ের নখের তুল্য আমরা কখনো হতে পারবো না। দেখো বাবা, এইভাবে কথা বলো না। আমরা ঢাকা যাব না, ভাবছি তোমাদের এইখানে থেকে যাব। গ্রামে অনেক ভালো লেগেছে আমার। আর তোমার আন্টি ভেবেছি তোমাদের পাশে একটা বাড়ি করে সেখানে থাকবো তোমাদের সঙ্গে। আর মাসে একবার ঢাকায় গিয়ে অফিস দেখাশোনা করে আসলেই চলবে। কিন্তু বাবা মা, আমি আর কোনো কিন্তু নয়। তোর রুমে যা, দেখ তোর খাটের উপরে একটা প্যাকেট রাখা আছে, ওখান থেকে পাঞ্জাবি আর শেরওয়ানি পরে আয়। কাজী সাহেবকে ফোন করছি, একটু পর চলে আসবে। তারপর স্বাধীন তার রুমে চলে যায়। গিয়ে দরজা লাগিয়ে পেছন দিকে তাকে খাটের উপর দেখে একটা প্যাকেট, খুলে দেখে পাঞ্জাবি আর শেরওয়ানি। তারপর পরিধান করে নেয়। বাইরে আসতেই কাজী সাহেবকে দেখতে পায়। তারপর বিয়ের সব কার্যক্রম শুরু হয়। বিয়ে শেষ হলে সবার সঙ্গে কুশল বিনিময় করে। বিয়েটা ঘরোয়াভাবেই দেওয়ায় তেমন কেউ নেই। নেহার রুমে গিয়ে বসে স্বাধীনের জন্য অপেক্ষা করতে লাগে। স্বাধীন বাইরে দিয়ে ঘোরাঘুরি করে রাত গভীর হলে রুমে যায়। দরজা খুলে ঢুকতে যাবে, অমনি নেহা সে স্বাধীনের কলার চেপে ধরে পেছনের দিকে ঘুরিয়ে দরজা লাগিয়ে দেয়।
কুত্তার বাচ্চা, এত রাতে কোথায় ছিলে এতক্ষণ? তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আমার ঘুম পেয়ে গিয়েছে। এই বাসর রাতের জন্য কত কিছু ভেবে রেখেছিলাম, দেখ সব ধুলোয় মিশে গেল। কিছুই মেশিনি, সবে তো মাত্র রাত 12টা বাজে। কথাটা বলে স্বাধীন টেবিলে একটা হাসি দেয়। নিয়া হাসির রহস্য বুঝতে পারে। এই হাসির রহস্য হয়েই থাকুক।